হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 8 পেপারটি রয়েছে আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পাশাপাশি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনারেলে ইতিহাস জেনারেলে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে প্রোভাইড করব। তো এই দুটি সেমিস্টারে 6 সেমিস্টার পাস এবং 4th সেমিস্টার অনার্স সিসি 8 এবং ডিএসসি B2, এই দুটি পেপারের যে সাজেশন, সেই সাজেশন আমি এর আগে ইতিপূর্বে আমার এই চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা পারলে সেই ভিডিওটি দেখে নিও। সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এবং তার উত্তরটি নিয়ে তোমাদের সামনে এরকম হাজির করব। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং আমাকে উৎসাহ প্রদান করবে। তা আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। দেখো, আমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে বিএ হিস্ট্রি অনার্স বা পাস 4th সেমিস্টার অনার্সের ক্ষেত্রে 4th সেমিস্টার মানে 4th সেমিস্টার অনার্স সিসি 8 পেপার, আর জেনারেলের ক্ষেত্রে 6 সেমিস্টার ডিএসসি B2, উভয়েরই পেপারটা কিন্তু একই, ইউরোপের ইতিহাস। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়? এই প্রশ্নটা কিন্তু 20 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 6 সেমিস্টারদের জন্য, যারা পাশে পড়ছো 6 সেমিস্টার, তাদের জন্য 20 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম টপ 5 বা টপ 6 যে কোশ্চেন আছে তার ভিতরে রয়েছে এই প্রশ্নটি। আবার পাশাপাশি যারা 4th সেমিস্টারে অনার্সে পড়ছো সিসি 8 এ, তাদের জন্য এটি 5 নম্বরের টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই 20 নম্বর এবং 5 নম্বর টোটাল বিষয়টি নিয়েই আমি আজকে আলোচনা করব, এবং আমি যখন এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো, সেখানে উত্তরের ডিভাইডেশন করা থাকবে এবং সেটা মেনশন করে বলে দেবো। এখন দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়? শিল্প বিপ্লব কথাটির মানে হচ্ছে, ইংরেজিতে বলা যায় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই কথাটি এখন বহুল প্রচলিত, এখন খুব জনপ্রিয় কথাটি। তবে সর্বপ্রথম এক ফরাসি দার্শনিক লুই অগাস্তে ব্লাঙ্কি 1837 সালে প্রথম এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। পরবর্তীকালে একজন ইংরেজ ঐতিহাসিক স্যার আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় 1880 সাল নাগাদ এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন। সাধারণভাবে বলা যায় যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে, মানে 1750 খ্রিস্টাব্দ নাগাদ, বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন ক্ষেত্রে সেই বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে ব্যবহার করে উৎপাদনে বিপুল পরিমাণে উৎপাদন এবং তার গুণগত মানেরও পরিবর্তন ঘটে। এই বিষয়টাকে আমরা বলছি শিল্প বিপ্লব। যেমন ঐতিহাসিক ফিশার বলছেন যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে যখন উৎপাদন করা হচ্ছে বিপুল পরিমাণে, তখন তাকে আমরা বলছি শিল্প বিপ্লব। তবে শিল্প বিপ্লবের যেসব স্বনামধন্য ঐতিহাসিকরা আছেন, যারা এগুলো নিয়ে বেশি গবেষণা করেছেন, যেমন প্রথমে নাম করা যায় ইংল্যান্ডের ফিলিস ডিন। যে ফিলিস ডিন, আরো অনেকে আছেন, যেমন রাশিয়ায় আছেন গার্সেন কোরান, ডব্লিউ রস্টো, এরকম প্রমুখরা রয়েছেন। তবে ফিলিস ডিন একজন বিশেষ বড় ঐতিহাসিক এই শিল্প বিপ্লবের ক্ষেত্রে। এখানে একটু কথা বলে রাখি, এই শিল্প বিপ্লব কিন্তু একটা খুব বড় একটা টপিক, এবং বিভিন্ন ইউনিভার্সিটির MA ডিগ্রিতে এই শিল্প বিপ্লবের উপরে একটা পেপার থাকে। যেমন তোমাদের সিসি 8 পেপার, ঠিক সেই রকম একটা পেপার, মানে একটা 100 নাম্বারের পেপার থাকে এই শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লবের উপরে অনেক পড়াশোনা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আলোচনার বিষয় রয়েছে। তার ভিতর থেকে একটি ক্ষুদ্র প্রশ্ন, যে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল, সেটি নিয়ে আলোচনা। ফিলিস ডিন কি বলছেন শিল্প বিপ্লব সম্পর্কে? তিনি বলছেন যে শুধুমাত্র যন্ত্রের সাহায্যে উৎপাদন করলেই কিন্তু শিল্প বিপ্লব হয় না, এর সাথে আরো কিছু আনুষঙ্গিক পরিবর্তনও দরকার। কেমন আনুষঙ্গিক পরিবর্তন? যেমন মূলধন বিনিয়োগ করে যন্ত্র চালিত যে কারখানা, বৃহৎ কারখানা, সেটা তৈরি করা প্রয়োজন। যে উৎপাদন হবে, সেই উৎপাদনের থেকে মুনাফার উপর ভিত্তি করে সেটি একটা উন্মুক্ত বাজারের প্রয়োজন, সুলভ শ্রমিকের প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনের একটা ভালো প্রয়োজন। তো এত কিছুর পরিবর্তন যখন একসাথে হবে, তখন আমরা তাকে বলবো শিল্প বিপ্লব। তা শুরুতেই এই বিষয়ে আলোচনার আগে শুরুতেই
শিল্প বিপ্লব কাকে বলে সেই সম্পর্কে কিন্তু একটু ডেফিনিশন বা একটু ব্যাখ্যা বা একটু সংজ্ঞা কিন্তু আলোচনা করতেই হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যে কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হচ্ছে। দেখো, ইউরোপের মধ্যে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়। পরবর্তী এর প্রায় 50 বছর পরে গিয়ে, মানে অর্ধ শতাব্দী পরে গিয়ে জার্মানি, রাশিয়া, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম, আমেরিকা, এইসব দেশগুলোতে কিন্তু শিল্প বিপ্লব হয়। এখন শিল্প বিপ্লব হতে গেলে যে সব উপাদানের প্রয়োজন, যেসব জিনিসগুলি প্রয়োজন, সেই জিনিসগুলি সবই ইংল্যান্ডে ছিল। তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আর অন্য দেশে কেন হয়নি সেই সময়? কারণ যে জিনিসগুলোর প্রয়োজন ছিল, ধরো সাপোজ ধরলাম 10টা জিনিসের প্রয়োজন, সেই 10টাই ইংল্যান্ডে ছিল, তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে ওই 10টার ভিতরে 5টি রয়েছে আর 5টি কিন্তু নেই। এই কারণে সেখানে কিন্তু শিল্প বিপ্লব হয়নি। মানে যেসব জিনিসগুলোর প্রয়োজন তার সবগুলোই কিন্তু অন্যান্য দেশে বর্তমান ছিল না, এই কারণে সেখানে হয়নি। এটা সহজভাবে বলা যায়। এখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব যে হলো তার যেসব কারণগুলো কি, সেই কারণগুলো নিয়ে আমরা একটা একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। প্রথম পয়েন্ট বা প্রথম কারণ, দেখো প্রথমে শিল্প বিপ্লব কাকে বলে সেটা নিয়ে ডেফিনিশন বা আলোচনা করতে হবে। এরপরে যে প্রথম কারণ, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, ওয়েদারের কথা বলা হচ্ছে এখানে। অনেকে ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান কারণ বলছেন। ইংল্যান্ডের আবহাওয়াটা অনেকটা স্যাঁতসেঁতে ধরনের, হ্যাঁ, সবসময় ভিজিয়ে স্যাঁতসেঁতে ভাব। হ্যাঁ, এটা কিন্তু বস্ত্র শিল্পের ক্ষেত্রে খুবই উপযোগী, কারণ এই স্যাঁতসেঁতে আবহাওয়া সুতো, মানে কাপড়ের যে সুতো, সেই সুতো ভঙ্গুর হয়ে যায় না, মানে সুতোটা ভেঙে যায় না, সুতোটা সুতোর মতো পেঁচানো থাকে বা সুতোটা ভঙ্গুর হয় না। এই কারণে এই বস্ত্র শিল্পের ক্ষেত্রে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। মানে স্যাঁতসেঁতে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এছাড়া ইংল্যান্ডের অনেক নদী আছে, অনেক ক্যানাল বা নদী আছে যেগুলো পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে ভৌগোলিক দিক দিয়ে। দক্ষিণ ইংল্যান্ডে প্রবল বেগে বহমান যে বায়ু, সে বায়ুর দ্বারা বায়ু শক্তির সাহায্যে বড় বড় কলকারখানাগুলি চালানো সহজ হয়েছিল। ইংল্যান্ডে অপরন্ত কয়লা রয়েছে, লোহার ভান্ডার রয়েছে, যেগুলো এই শিল্প বিপ্লবের কাজে লেগেছিল শিল্পের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে এটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু ইংল্যান্ডে একেবারে অনুকূল ছিল এই শিল্প বিপ্লবের জন্য। অবশ্য এখানে একজন বিরোধিতা করছেন ঐতিহাসিক হবসবম। তিনি বলছেন শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ থাকলেই শিল্প বিপ্লব হয় না, কারণ ইউরোপের অনেক দেশেই কিন্তু এই ইংল্যান্ডের মতো স্যাঁতসেঁতে আবহাওয়া ছিল, সেখানে কিন্তু শিল্প বিপ্লব হয়নি। জার্মানিতে লোহা ছিল, কয়লা ছিল, ফ্রান্সে লোহা ছিল, কিন্তু সেসব শিল্প বিপ্লব হয়নি। হল্যান্ডে বায়ু শক্তি ছিল, স্কটল্যান্ডে জল শক্তি ছিল, সেখানে কিন্তু এই শিল্প বিপ্লব হয়নি। তাহলে এই যে স্যাঁতসেঁতে আবহাওয়া বা প্রাকৃতিক পরিবেশ, এটার জন্যই শিল্প বিপ্লব হয় না। এটা কোনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নয়, এটা বরঞ্চ একটা সহায়ক উপাদান। 10টি উপাদান লাগলে একটি উপাদান প্রাকৃতিক বা আবহাওয়া। এটা কিন্তু হবসবম বলছেন এক্ষেত্রে। তা প্রথমে আমাদের পয়েন্ট থাকলো প্রাকৃতিক পরিবেশ, তাই এটা নিয়ে এই কথাগুলোকে আলোচনা করতে হবে এই পয়েন্টে। এরপরে দেখো জনসংখ্যা বৃদ্ধি, একে ইংরেজি করে দাঁড়ায় ডেমোগ্রাফিক রিভলিউশন। তা এই অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রভূত জনসংখ্যা বৃদ্ধি পায়, হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি পায়, এবং এই যে বর্ধিত জনসংখ্যা, তাদের কাজের দরকার, রুজি রুটির প্রয়োজন, তারা তখন গ্রাম ছেড়ে শহরে চলে আসে কর্মসংস্থানের জন্য, এবং এইসব বড় বড় কলকারখানায় নামে মাত্র মজুরিতে তারা এইসব জায়গায় কাজ করতে থাকে। তাহলে শিল্পে যে শ্রমিকের প্রয়োজন, সেই শ্রমিকের সরবরাহটা পাওয়া গিয়েছিল। এই বর্ধিত জনসংখ্যা সব এই কলকারখানায় এসে ঢুকে, এবং খুব সুলভ মূল্যে শ্রমিক সরবরাহের কারণে এই কলকারখানাগুলি কিন্তু চালানো সম্ভব হয়েছিল। এছাড়া এই যে বর্ধিত জনসংখ্যা একটা অংশ যেটা হচ্ছে যারা চাষবাস করতেন গ্রামে, সেই সময় গ্রামে কিন্তু এনক্লোজার মুভমেন্ট চলছিল ইংল্যান্ডে। এনক্লোজার মুভমেন্টটা আমরা এই পেপারে অন্য একটা টপিকে পড়বো, সেটি হচ্ছে জমির বন্দীকরণ, জমিকে ঘিরে ফেলা। কারা ঘিরে ফেলেছিল? যারা ধনী বুর্জুয়া শ্রেণী, তারা এই জমিগুলোকে বেড়া দিয়ে ঘিরে মেষ পালন শুরু করে দিয়েছিল ইংল্যান্ডে। তার কারণ পশমের প্রয়োজন, তখন পশম খুব লাভজনক ছিল, তাই ভেড়া চাষ শুরু করে দিয়েছিল কৃষি কাজের বদলে।
তারা কি করলো, ছোট ছোট যেসব জমিগুলো ছিল ছোট ছোট কৃষকদের কাছে, সেগুলো তারা কিনে নেয়, নিয়ে বড় আকারে তারা একটা খামার মতো তৈরি করে এই মেষ পালন শুরু করে। তাহলে এই কর্মচ্যুত এক ধরনের কৃষক তৈরি হয়ে যাচ্ছে গ্রামে। তারাও কিন্তু কর্মসংস্থানের আশায় তারা শহরে আসছে এবং নামমাত্র মজুরিতে তারা এই শিল্প কলকারখানায় যোগদান করছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে সহায়ক হয়েছিল, এটা একটা পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এই জনসংখ্যা বৃদ্ধি। এরপরের পয়েন্টটি দেখো আমরা কি বলছি, যে কৃষি বিপ্লব। এ সময় ইংল্যান্ডে কৃষির ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতি ঘটে, কৃষি উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায়। যেমন জনসংখ্যা বেড়েছিল 7%, কিন্তু কৃষি উৎপাদন বেড়েছিল 10%। এর ফলে কি হয়, জিনিস খাদ্যশস্যের দাম অনেকটা কম থাকে। অল্প মজুরি দিলেও কৃষক শ্রমিকদের তারা কিন্তু সেই অল্প মজুরিতে তাদের পেট চালাতে পারে তারা। এর জন্য কৃষি ক্ষেত্রে এই যে অগ্রগতি, এটা কিন্তু পরোক্ষভাবে এই শিল্প বিপ্লবকে সাহায্য করছে। এছাড়া এই গ্রামের যারা সচ্ছল কৃষক, তাদের হাতে প্রচুর টাকা আসে, সেই টাকা তারা ব্যাংকের মাধ্যমে তারা শিল্পে বিনিয়োগ করতে থাকে। তাহলে শিল্প তৈরি করতে গেলে যে টাকা পয়সার দরকার, সেটিও কিন্তু এই কৃষি ক্ষেত্র থেকে আসছে। তাহলে সব দিকে দেখা যাচ্ছে এই যে ইংল্যান্ডে এই সময় কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে যায়, এবং এই অল্প মজুরিতেও মানুষের কিন্তু ভরণ পোষণ সম্ভব হয়েছিল। তাই কৃষি বিপ্লব পরোক্ষভাবে হলেও এই শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করছে। তাহলে আমরা এখানে দেখছি যে জনসংখ্যা বৃদ্ধি এবং পাশাপাশি কৃষি বিপ্লব দুটি একে অপরের পরিপূরক, এবং এরা দুটো মিলে একসাথে শিল্প বিপ্লবকে সাপোর্ট করছে। এরপরে দেখো কাঁচামাল, বাজার এবং মূলধন, এই যে তিনটি পয়েন্ট শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব হতে গেলে প্রথমত এই তিনটি প্রধান উপাদান এই তিনটি। কাঁচামাল, শিল্পের জন্য কাঁচামাল যেটা তৈরি করা হবে, প্রোডাকশন, তার যে ম্যাটেরিয়াল কাঁচামাল, এবং সেই জিনিসটা যখন তৈরি হবে সেটাকে যখন বাজারে গিয়ে বিক্রি করতে হবে, সেই বাজার প্রয়োজন, এবং টোটাল এটাকে হ্যান্ডেল করার জন্য শিল্প কলকারখানা স্থাপন করার জন্য টাকার প্রয়োজন, মূলধন। তাহলে এই তিনটি হচ্ছে প্রধান উপাদান। তা প্রথমে আসি কাঁচামাল। দেখো ইংল্যান্ড ছিল একটা বণিক দেশ, নেপোলিয়ন একসময় ব্যঙ্গ করে বলতেন দোকানদারের জাত। তা এই ইংল্যান্ড সারা বিশ্ব জুড়ে তারা উপনিবেশ তৈরি করেছিল, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, বিভিন্ন দেশে তাদের উপনিবেশ ছিল। এই উপনিবেশগুলি থেকে তারা কাঁচামাল সংগ্রহ করত, সেই কাঁচামাল দিয়ে ইংল্যান্ডে এনে তারা সেই কাঁচামাল দিয়ে তারা শিল্প কলকারখানায় তারা পণ্য উৎপাদন করত, সেই পণ্য আবার সেই উপনিবেশগুলি থেকে তারা বিক্রি করত। ফলে একটা বাজারও তারা পেয়েছে, আবার কাঁচামাল সংগ্রহ করার জায়গাও তারা পেয়েছে এই উপনিবেশগুলি থেকে। এবং এইভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে করতে এই কাঁচামাল এনে মালপত্র তৈরি করে সেটাকে আবার সেখানে বিক্রি করে এই ব্যবসা বাণিজ্য করতে করতে তাদের হাতে প্রচুর অর্থ আসছে। সেই অর্থ দিয়ে তারা আরো নতুন নতুন কলকারখানা স্থাপন করছে, তাদের হাতে মূলধন চলে আসছে, তারা ব্যাংকের মাধ্যমে মূলধন বিনিয়োগ করছে এই শিল্প ক্ষেত্রে। এবং ইংল্যান্ডে এই সময় কিছু কিছু বড় বড় বৃহৎ ব্যাংক গড়ে ওঠে, যারা মূলধন সরবরাহ করতে থাকে এই সব নতুন নতুন কলকারখানা স্থাপন করার জন্য। এছাড়া চীন, ভারতে এইসব জায়গায় খুব বিলাসবহুল পণ্য ইংল্যান্ড এইসব দেশগুলিতে রপ্তানি করে তারা কিন্তু ভালো মতো মুনাফা অর্জন করতে থাকে। বাংলাদেশের কথা বলা যায়, পলাশির যুদ্ধের পর বাংলাদেশের যে ক্ষমতা সেটা ইংরেজদের হাতে আসে, দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইংরেজদের হাতে প্রচুর অর্থ আসে, সেই অর্থ তারা ইংল্যান্ডে পাচার করে এবং সেই অর্থ আবার এই শিল্প কলকারখানায় কিন্তু বিনিয়োগ করা হতে থাকে। তাহলে ইংল্যান্ডের হাতে কিন্তু কাঁচামালও ছিল উপনিবেশগুলি থেকে, আবার সেই কাঁচামাল থেকে তৈরি করা পণ্য বিক্রি করার জন্য বাজারও ছিল, সেই উপনিবেশ ছিল, এবং এগুলোর জন্য যে মূলধনের প্রয়োজন ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে সেই মূলধন তাদের হাতে কিন্তু সঞ্চিত ছিল। এরপরে দেখো কি রয়েছে, যে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক ক্ষেত্রে ইংল্যান্ড খুব শান্ত ছিল। দেখো এই সময় ইংল্যান্ড অনেকগুলো 1688 পর 1688 ইংল্যান্ডের একটা এটাও গৌরবময় বিপ্লব হয়, এটাও তোমাদের এই সিলেবাসে রয়েছে এবং পরে পড়তে হবে। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে একটা পালা বদল ঘটে। ইংল্যান্ডে সেই প্রাচীনকাল থেকে ইংল্যান্ডে যে রাজতন্ত্র স্থাপিত ছিল, রাজার রাজত্ব করতেন, কিন্তু 1688 সালের পর জনগণেরও একটা সরকার প্রতিষ্ঠিত হয়, পার্লামেন্টারি ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, প্রধানমন্ত্রী চলে আসেন, একদিকে রাজা, একদিকে প্রধানমন্ত্রী, একদিকে সংসদীয় গণতন্ত্র, একদিকে রাজতন্ত্র, যেটা এখনো চলছে ইংল্যান্ডে। তো এই দুটোর কম্বিনেশন প্রথম ইংল্যান্ডেই হয় 1688 সালে, এবং এর পরে তাহলে ইংল্যান্ডে একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে যায়, রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীল একটা ভাব চলে আসে। কিন্তু এর পরেও কিন্তু এই 1688 সালের পরেও ইংল্যান্ড একাধিক যুদ্ধে জড়িয়ে পড়ে।
তবে এই যুদ্ধগুলো ইংল্যান্ডে নয়, ইংল্যান্ডের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়ে, যার প্রভাব কিন্তু ইংল্যান্ডের উপর পড়েনি। তাই রাজনৈতিক দিক দিয়ে ইংল্যান্ডে একটা স্থিতিশীল পরিস্থিতি ছিল, যেটা শিল্প বিপ্লবের একটা বাতাবরণ তৈরি করতে সাহায্য করেছিল। তা এই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখো রয়েছে সামাজিক গতিশীলতা। সামাজিক ক্ষেত্রেও ইংল্যান্ড খুব সচল ছিল। দেখো এই মধ্যযুগে ইউরোপের বেশিরভাগ দেশ নানা রকম ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, এসবের ভিতরে আবদ্ধ ছিল এবং বেশিরভাগ মানুষ ছিল কৃতদাস। কৃতদাস হওয়ার কারণে তারা জমির সাথে আবদ্ধ ছিল এবং যারা ধনী বুর্জুয়া শ্রেণীর লোক তারা এই জমিকেই পছন্দ করত, ব্যবসা বাণিজ্যকে ততটা পছন্দ করতো না। শিল্প কলকারখানা তো মোটেই নয়, তারা কৃষি বা জমির মালিক হতে তারা চাইতো। এই জন্য ইউরোপের বেশিরভাগ দেশ, এইসব জার্মানি, রাশিয়া, ফ্রান্স, এইসব দেশগুলোকে যারা অভিজাত, যাদের হাতে টাকা রয়েছে, তারা যারা শিল্প তৈরি করতে পারতো, তারা কিন্তু শিল্পের দিকে ঝোঁকেনি। তাদের মানে ট্র্যাডিশন বা তাদের ঐতিহ্যই ছিল জমিকে কেন্দ্র করে, তাই তারা কিন্তু এর বাইরে বেরোতে পারেনি। কিন্তু ইংল্যান্ডে ওই পরিস্থিতি ছিল না। ইংল্যান্ডে জমিদার ছিল না এমন নয়, ছিল, কিন্তু তারা ছিল অনেক প্রগতিশীল। এই জমিদারেরা জমিদারি থেকে যে টাকা তারা লাভ করতে থাকে, সেই টাকা কিন্তু তারা আবার শিল্পেও বিনিয়োগ করতে থাকে। তাই ইংল্যান্ডের সমাজ কোন রকম গোড়ামির দ্বারা আবদ্ধ ছিল না। ইংল্যান্ডের সমাজ ছিল গতিশীল। মধ্যযুগের অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করলে ইংল্যান্ড অনেক প্রগতিশীল ছিল, সবার থেকে এগিয়ে ছিল, সামাজিক ক্ষেত্রে একটা গতি ছিল ইংল্যান্ডে। তাই সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে হবে। এরপর দেখো বাণিজ্য নির্ভরতা। তাই ইংল্যান্ড প্রথম বলেছি, নেপোলিয়ন বলেছিলেন দোকানদারের জাত। ইংল্যান্ড সারা বিশ্ব জুড়ে উপনিবেশ তৈরি করে এবং ব্যবসা বাণিজ্য করতে থাকে বিভিন্ন দেশের সাথে, এবং এই ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ইংল্যান্ডের হাতে প্রচুর পরিমাণে অর্থ চলে আসে। সেই অর্থ তারা বাণিজ্যে, সেই অর্থ তারা শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকে। তাহলে এই যে বাণিজ্য করে আসছে দীর্ঘদিন ধরে ইংল্যান্ড শিল্প বিপ্লবের আগে থেকে, এটা কিন্তু তাদের অনেক মানে সাহায্য করেছিল এই শিল্প কলকারখানা স্থাপন করার জন্য। এরপরে দেখো কি রয়েছে না, সরকারি পৃষ্ঠপোষকতা। 1688 সালের গৌরবময় বিপ্লবের পর যে মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে চলে আসে এবং তাদের হাতে অর্থনৈতিক ক্ষমতাও চলে আসে এবং তারাই দেশের সরকারকে এক প্রকার নিয়ন্ত্রণ করতে থাকে এবং তারাই পরোক্ষভাবে ইংল্যান্ডের সরকারকে চাপ দিতে থাকে বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করার জন্য। কেন? কারণ সেই দেশ থেকে কাঁচামাল আনতে হবে, সেই দেশে আবার শিল্প কলকারখানার মালপত্র বিক্রি করতে হবে এবং ইংল্যান্ডের সরকার বা পার্লামেন্টকে প্রেসার দিতে থাকে বিভিন্ন ধরনের শুল্ক নীতি নেওয়ার জন্য। ইংল্যান্ড যেন অবাধে ব্যবসা করতে পারে, অন্য কোনো দেশ যেন ইংল্যান্ডে এসে ব্যবসা করতে না পারে, মানে সমস্ত ব্যবসায়িক যে সুযোগ সুবিধা সেটা যেন ইংল্যান্ডে বজায় থাকে, ইংল্যান্ডের বণিকরা যেন সেই সুযোগ সুবিধা পায়, তার জন্য সরকারের উপরে একটা চাপ তৈরি করে ইংল্যান্ডের এই মধ্যবিত্ত বুর্জুয়া শ্রেণী, যারা নব উত্থিত, যারা নতুন করে উঠেছে এই ক্ষমতার রাজনীতিতে। তাই এই বিষয়টা নিয়ে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। তাই সরকার এই বণিকদের পৃষ্ঠপোষকতা করে এবং শিল্প বিপ্লবকে সাপোর্ট করে। এরপর দেখো রয়েছে এবং সর্বশেষ যেটা ভাইটাল একটা পয়েন্ট, সেটি হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। যখন সংজ্ঞায় বলেছিলাম যে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে নতুন নতুন আবিষ্কার, তা দেখো বৈজ্ঞানিক আবিষ্কার এত কিছু যে হয়ে গেল, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। এরপরে কি দরকার? কলকারখানা তৈরি করতে গেলে সেই কল তৈরি করা দরকার, যন্ত্র তৈরি করার দরকার, যে যন্ত্র মেশিন তৈরি করা দরকার, যে মেশিনের সাহায্যে জিনিসটা তৈরি হবে, প্রোডাকশন হবে, সেটাও কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। এটাই আশ্চর্যের যে ইংল্যান্ডের বৈজ্ঞানিকরা এই সময় কিন্তু একাধিক যন্ত্রপাতি আবিষ্কার করে। বিশেষ করে কি কি যন্ত্রপাতি? প্রথমে রয়েছে বস্ত্র শিল্প। এই বৈজ্ঞানিক অগ্রগতি প্রথম মানে বস্ত্র শিল্পের ক্ষেত্রে দেখা যায়। বস্ত্র শিল্পের ক্ষেত্রে একাধিক আবিষ্কার ঘটে, যেমন স্পিনিং জেনি, মিউল, তারপরে যে মানে যন্ত্রচালিত যে তাঁত, ওয়াটার ফ্রেম, এরকম একাধিক যন্ত্রপাতি আবিষ্কার হয়, সবগুলো বস্ত্র শিল্পকে কেন্দ্র করে, যার ফলে বস্ত্র শিল্পের ক্ষেত্রে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। পরবর্তীতে লৌহ শিল্পে মানে বিপ্লবটা ঘটে, প্রথমে কিন্তু বস্ত্র শিল্প। বস্ত্র তৈরি করতে গেলে যেসব যন্ত্রপাতি মেশিনগুলো দরকার ছিল, সেইগুলোই প্রথম ইংল্যান্ডে আবিষ্কার করা হয়। কি কি বললাম? ওয়াটার ফ্রেম, স্পিনিং জেনি, মিউল, ফ্লাইং শাটল, এগুলো এক একটা যন্ত্রের নাম, এক একজন বিজ্ঞানী এগুলো কিন্তু তৈরি করছেন। এরপর দেখো বাষ্প শক্তি। বাষ্প শক্তির দরকার, তখন তো বিদ্যুৎ সেইভাবে আবিষ্কার হয়নি, তাহলে একটা শক্তির প্রয়োজন। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে সেই সময় কিন্তু বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে সেই সময় কিন্তু এই যন্ত্রপাতি তৈরি, মানে ইঞ্জিন তৈরি করা হচ্ছে, বোল্টন ইঞ্জিন।
জেট ইঞ্জিনের সাহায্যে এইসব ভারী ভারী মেশিনগুলোকে কিন্তু চালানো সম্ভব হয়েছিল এই বোল্টন ইঞ্জিনের সাহায্যে। লৌহ শিল্প, দেখো লোহা রয়েছে, লোহাকে গলাতে গেলে প্রথমে কাঠ কয়লা দিয়ে লোহাকে গলানো হতো, কিন্তু পরবর্তীকালে জন স্মিথন আবিষ্কার করছে ব্লাস্ট ফার্নেস, কয়লা এবং চুনাপাথর দিয়ে লোহা গলাবার যে পদ্ধতি, সেই পদ্ধতি আবিষ্কার করছে। ইংল্যান্ডে অফুরন্ত কয়লা এবং লোহার ভান্ডার রয়েছে, কিন্তু সেগুলোকে যে কাজে লাগানোর যে কৌশল, সেটা কিন্তু এই সময় আবিষ্কার হচ্ছে। লোহা গলাবার কৌশল বা চুল্লি, ব্লাস্ট ফার্নেস, সেটা কিন্তু জন স্মিথন এই সময় আবিষ্কার করছেন। কয়লা রয়েছে, কিন্তু কয়লা তোলার একটা ব্যাপার আছে মাটি থেকে, সেটা খুব ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। কিন্তু সেই খনিগর্ভে কাজ করার জন্য হামফ্রে ডেভি তিনি সেফটি ভালভ বা নিরাপত্তা বাতি আবিষ্কার করছেন, যে বাতির সাহায্যে অন্ধকারে ভিতরে গিয়েও কিন্তু কয়লা সেখান থেকে তুলে আনা সম্ভব হলো বা হচ্ছে। এরপরে দেখো পরিবহন, জন ম্যাকডাম তিনি পাথরকুচি এবং অন্যান্য আরো আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে পাকা পিচ রাস্তা তৈরি করার কৌশল আবিষ্কার করছেন। ইংল্যান্ডের যে ক্যানাল বা খালগুলো রয়েছে সেগুলোকে খনন করার ব্যবস্থা করা হচ্ছে। জেমস ওয়াটসন তিনি তৈরি করছেন রেল ইঞ্জিন, স্টিমার তৈরি হচ্ছে এই সময় ইংল্যান্ডে। তো এই যে একাধিক আবিষ্কারের কথা বলছি, এগুলো কিন্তু সবই শিল্পের ক্ষেত্রে কাজে লাগছে। সব শিল্পকে কেন্দ্র করে এইসব আবিষ্কারগুলি, যে আবিষ্কারগুলি এই শিল্প বিপ্লবকে অনেক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়েছিল। তো এই সব পয়েন্টগুলোর উপর বেস করে এই পয়েন্ট মানে এই কোশ্চেনটা তোমাদের আলোচনা করতে হবে। এবং এই সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা 20 নম্বরের নোটস যখন তোমরা পড়বে, মানে কাছাকাছি 1000 ওয়ার্ডে লিখতে হবে। এই নোটসটা যদি তোমরা ভালো করে না বোঝো যে প্রত্যেকটা বিষয়টা কি, কাকে বলে, এবং তার যে আনুষঙ্গিক যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলোর ব্যাখ্যা কি, এগুলো তোমাদের কিন্তু সবার আগে বোঝা প্রয়োজন। তার জন্যই এই লেকচার ক্লাস দেওয়া। দেখো নোটস তো একটা ভিডিও শুটিং করে একটা নোটস লাইন টু লাইন বলেই দেওয়া যায়, কিন্তু সেই লাইন কি বিষয়টা কি আছে সেটা যদি সহজ সরল ভাবে যদি তোমরা বুঝতে পারো, দেখবে নোটস মুখস্থ করতে তোমাদের কোনোই অসুবিধা হবে না। তা যাই হোক, এই ছিল মূল বিষয়বস্তু। এখন আমরা এর যে নোটসটি তোমাদেরকে রেডি করতে হবে, পরীক্ষার জন্য পড়তে হবে, সেই নোটসটা অনার্সের ক্ষেত্রে 5 নাম্বার এবং পাশের ক্ষেত্রে জেনারেল 6 সেমিস্টারদের পাশের ক্ষেত্রে 20 নম্বরের যে নোটসটা, সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স বা জেনারেল 4th সেমিস্টার CC8 অনার্সের ক্ষেত্রে, 6 সেমিস্টার DSc B2 জেনারেলের ক্ষেত্রে। প্রশ্নমান 5-এর জন্য অনার্সের 8 পেপারটি এবং 20 নম্বরের ক্ষেত্রে 6 সেমিস্টার DSc B2 এদের জন্য। দেখো এখানে প্রশ্নটি আছে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল? এর উত্তরটি লিখবে এইভাবে, ইউরোপীয় মহাদেশে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া বা আমেরিকা প্রভৃতি দেশে শিল্প বিপ্লব শুরু হয় আরও অর্ধ শতাব্দী পরে। বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। তারপর 1880 খ্রিস্টাব্দে বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবে তার অক্সফোর্ড বক্তৃতামালার মাধ্যমে বুদ্ধিজীবী মহলে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন। সাধারণভাবে বলা যায় যে অষ্টাদশ শতকের মধ্যভাগে বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্প উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয় তা শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে খ্যাত। ঐতিহাসিক ফিশার মনে করেন যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন এবং এর ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকে শিল্প বিপ্লব বলা হয়। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়া সম্পর্কে পণ্ডিতরা কয়েকটি কারণের উল্লেখ করলেও আসলে কোনো একটি বিশেষ কারণ দিয়ে তার ব্যাখ্যা করা যায় না। শিল্প বিপ্লব কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা উৎপাদন বৃদ্ধি নয়, নতুন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে এই বিপ্লব আসে। ইউরোপের অন্যান্য দেশে এর কিছু কিছু উপস্থিত থাকলেও একমাত্র ইংল্যান্ডেই এর সব কিছু ছিল। এই কারণে এখানেই প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। এই ছিল ফার্স্ট প্যারা। এরপর দেখো সেকেন্ড প্যারাতে কি বলা হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের উপরে পরের প্যারাটি নিয়ে আলোচনা করা হচ্ছে। অনেকে ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানকে সে দেশে প্রথম শিল্পায়নের কারণ বলে উল্লেখ করেছেন। ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া বস্ত্রশিল্পের উপযোগী ছিল। এই ভিজে আবহাওয়ায় সুতো ভঙ্গুর হতো না। এছাড়া ইংল্যান্ডের নদী জলপ্রপাতগুলি জলশক্তি চালিত যন্ত্র চালনায় সুবিধা হয়েছিল। দক্ষিণ ইংল্যান্ডে প্রবল বেগে বহমান বায়ু শক্তির দ্বারা বায়ু কলগুলি চালাতে সুবিধা হয়েছিল। প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ইংল্যান্ডের কয়লা ও লোহার সঞ্চয়
শিল্পায়নকে ত্বরান্বিত করে। ইংল্যান্ডের খালগুলি বিভিন্ন নদীকে যুক্ত করায় কাঁচামাল ও পণ্য চলাচল অনেক সুবিধাজনক হয়। এইসব কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। অধ্যাপক হবসবম এই মতে তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ইংল্যান্ডের মতো স্যাঁতসেঁতে আবহাওয়া ইউরোপের অন্যান্য অনেক জায়গাতে থাকলেও সেই সব স্থানে শিল্প বিপ্লব ঘটেনি। অধ্যাপক হবসবমের মতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জন্য ভৌগোলিক প্রাকৃতিক সুযোগ সুবিধা ব্যাখ্যা বিজ্ঞানসম্মত নয়, এগুলি সহায়ক উপাদান। পরের প্যারা দেখো, এখানে বলা হচ্ছে জনসংখ্যার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায়। এই বর্ধিত জনসংখ্যা কর্মসংস্থানের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসে এবং কলকারখানায় শ্রমিক হিসেবে যোগ দেয়। এছাড়া এই সময় ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট বা বেষ্টনী প্রথার ফলে কর্মচ্যুত কৃষকরা কর্মসংস্থানের আশায় গ্রাম ছেড়ে শহরে আসতে থাকে এবং বিভিন্ন কলকারখানায় নামমাত্র মজুরিতে শ্রমিক হিসেবে যোগ দেয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিকের যোগান যেমন সহজলভ্য হয়, তেমনি স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ শিল্প বিপ্লবে সহায়ক হয়। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য কৃষিজাত পণ্যের উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে। এক কথায় এই সময় ইংল্যান্ডে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে যায়। এর ফলে শিল্পের জন্য কাঁচামাল ও শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়। শিল্প বিপ্লবের সূচনায় শ্রমিকদের মজুরি ছিল খুব কম। কৃষি বিপ্লবের ফলে গ্রামের কৃষকদের জীবনে সচ্ছলতা আসে। সচ্ছল কৃষকরা শিল্প দ্রব্যাদি কিনতে সক্ষম হয়। এর ফলে দেশের অভ্যন্তরে শিল্পদ্রব্যের বাজার তৈরি হয়। এভাবে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের ভিত তৈরি করে। এর পরের প্যারায় দেখো কি রয়েছে, তিনটি প্রয়োজনীয় যে উপাদান রয়েছে তার উপরে পরের প্যারা। শিল্প বিপ্লবের জন্য তিনটি প্রয়োজনীয় উপাদান হলো কাঁচামাল, প্রতিদ্বন্দ্বীহীন বিস্তৃত বাজার, মূলধন। ইংল্যান্ডের ক্ষেত্রে এর কোনোটিরই অভাব হয়নি। উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয়। এইসব অঞ্চল থেকে ইংল্যান্ডে অবাধে প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করত এবং তার উৎপাদিত পণ্যাদিও সেখানে বিক্রি করত। এইভাবে এইসব স্থানে ইংল্যান্ডের একচেটিয়া বাজার গড়ে ওঠে। এইসব বাজারে কার্যত একচেটিয়া বাণিজ্যের ফলে ইংরেজ বণিকরা প্রচুর মুনাফা অর্জন করে। পলাশী যুদ্ধ 1757 পর বাংলা ধনভাণ্ডার ইংরেজ কোম্পানির হাতে আসে। এইসব কারণে ইংরেজ বণিকদের কখনোই মূলধনের কথা চিন্তা করতে হয়নি। অর্থনৈতিক স্থিতিশীলতাই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম উল্লেখযোগ্য কারণ। 1688 খ্রিস্টাব্দের পরেও ইংল্যান্ডে বেশ কিছু যুদ্ধ জড়িয়ে পড়ে, কিন্তু এই যুদ্ধগুলি ইংল্যান্ডের বাইরে সংঘটিত হয়। যুদ্ধের কোনো ধ্বংসাত্মক প্রভাব ইংল্যান্ডের উপর পড়েনি। ইংল্যান্ডের মুক্ত সমাজ ও সামাজিক গতিশীলতা শিল্প বিপ্লবের অন্যতম সহায়ক ছিল। অষ্টাদশ শতকে ইউরোপের দেশগুলি বিভিন্ন প্রকার মধ্যযুগীয় বন্ধনে আবদ্ধ ছিল। অপরদিকে ইংল্যান্ডের সমাজ এ ধরনের কোনো বন্ধন ছিল না। ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠা শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করে। ইংল্যান্ড ছিল সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জ। সমুদ্রপথে সারা বিশ্বের সঙ্গে তার যোগাযোগ স্থাপন সম্ভব বা সহজ হয়েছিল। ভালো এবং উন্নত মানের জাহাজ ও বন্দর ছিল। এইসব বন্দর থেকে দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য অনেক খাল খনন করা হয়। এছাড়া ইংল্যান্ডের বুর্জুয়া শ্রেণী পার্লামেন্টে সরকারকে শিল্পের উন্নয়নের জন্য সাহায্য করতে বাধ্য করে। তো এখানে অনেকগুলো পয়েন্টস নিয়ে কিন্তু এই প্যারাতে আলোচনা করা হয়েছে। এর শেষ প্যারা বৈজ্ঞানিক আবিষ্কারের উপরে। এই অনুকূল পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিল বেশ কিছু সময় উপযোগী আবিষ্কার, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। ইংল্যান্ডে বস্ত্রশিল্পেই প্রথম যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয়। 1733 থেকে খ্রিস্টাব্দে জন কে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল নামে কাপড় বোনার এক উন্নত মানের যন্ত্র আবিষ্কার করেন। 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস আবিষ্কার করেন সুতো কাটার উন্নত যন্ত্র স্পিনিং জেনি। 1769 খ্রিস্টাব্দে রিচার্ড আর্করাইট আবিষ্কার করেন জলশক্তি চালিত কাপড় বোনার যন্ত্র ওয়াটার ফ্রেম। 1779 খ্রিস্টাব্দে ক্রমট্রন আবিষ্কার করেন মিউল নামে মসৃণ সুতো কাটার এক উন্নত ধরনের যন্ত্র। 1785 খ্রিস্টাব্দে এডমন্ড কার্টরাইট আবিষ্কার করেন পাওয়ার লুম বা যন্ত্রচালিত তাঁত। এইসব আবিষ্কারের ফলে বস্ত্রশিল্পে এক যুগান্তর আসে। 1782 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে উৎপাদন পদ্ধতিতে এক বিপ্লব ঘটে যায়। জল ও বায়ু শক্তির স্থান নেয় বাষ্পশক্তি। এই ইঞ্জিনের সাহায্যে ভারী যন্ত্রগুলি চালানো যেত। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে যন্ত্র চালনায় বাষ্পশক্তির প্রয়োগ ছিল শিল্প বিপ্লবের ভিত্তি। ম্যাথু বোল্টন নামে এক ব্যক্তি জেমস ওয়াটারের বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে বাজারে বিক্রি করতে থাকেন। এর নাম হয় বোল্টন ইঞ্জিন। শিল্পের প্রসারে লোহা ও ইস্পাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে ছিল লোহার অফুরন্ত ভাণ্ডার। আব্রাহাম ডার্বি কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে লোহা গলাবার পদ্ধতি আবিষ্কার করেন। 1760 খ্রিস্টাব্দে জন স্মিটন আবিষ্কার করেন লোহা গলাবার চুল্লি বা ব্লাস্ট ফার্নেস। হেনরি বেসেমার আকরিক লোহাকে শোধন করে ইস্পাত তৈরি করার কৌশল আবিষ্কার করেন। খনিগর্ভে নিরাপদে কাজ করার জন্য 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি আবিষ্কার করেন সেফটি ল্যাম্প। 1811 খ্রিস্টাব্দে টেলফোর্ড ও জন ম্যাকডাম পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাজপথ তৈরির কৌশল আবিষ্কার করেন। 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন। এর ফলে পরিবহন শিল্পে যুগান্তর আসে। 1815 খ্রিস্টাব্দে রবার্ট ফুলটন তৈরি করেন বাষ্পীয় পথ বা স্টিমার। জেমস ব্রিন্ডলে খাল ও ক্যানাল খনন করেন।
এরপর বৈদ্যুতিক শক্তির মাধ্যমে টেলিগ্রাফ ও টেলিফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। এইসব আবিষ্কারকে কাজে লাগিয়ে ইংল্যান্ড প্রথম শিল্প বিপ্লবের পথে অগ্রসর হয়। তো এই ছিল কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 20 নম্বরের নোটস, এটি কিন্তু এখানে 4টি কি 5টি প্যারাতে 20 নম্বরের নোটটা মেনশন করা আছে। এক একটা প্যারায় 3-4টে করে যে পয়েন্ট বা উপাদান সেগুলোকে এর ভিতরে আলোচনা করা হয়েছে। এখানে যে তোমাদের 1000 ওয়ার্ডে লিখতে হবে, এখানে কিন্তু ওয়ার্ড হিসাবে ঠিক আছে, প্যারাটা অনেক কম আছে কিন্তু এটা ওয়ার্ডে ঠিক আছে। তাই এই নোটস কিন্তু একদম পারফেক্ট হবে 20 নম্বরের জন্য। তোমরা যারা 5-এর জন্য মানে অনার্সের যারা তোমরা 4th সেমে পড়ছো, তোমাদের 5-এর জন্য ইম্পর্টেন্ট, মানে 5 মার্কের টিকার জন্য তোমরা এই শেষ প্যারাটি বৈজ্ঞানিক আবিষ্কারটি অবশ্যই লিখবে। আর প্রথম প্যারা যেটা শিল্প বিপ্লব কাকে বলে সেই প্যারাটা লিখবে। আর মাঝে যে কৃষি বিপ্লব এবং যে আরেকটি মেন রয়েছে পরিবেশ ও ভৌগোলিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, এই পয়েন্টটার উপরে একটু লিখবে। প্রথম প্যারা, শেষ প্যারা এবং মাঝে শুধু প্রাকৃতিক পরিবেশের উপরে একটু আলোকপাত করলেই তোমাদের 5 নম্বরের কিন্তু কমপ্লিট হবে। মানে তোমরা 3টি প্যারা লিখবে, প্রথম প্যারা, শেষ প্যারা এবং প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশের প্যারাটি।